হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে প্রায় 1 মাস থেকে আপনারা সবাই আপনাদের পরিবার সহ অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং অনুষ্ঠানটিকে একটি খুব জনপ্রিয় একটি অনুষ্ঠানে পরিণত করতে পেরেছেন আপনারা। এই জন্য সব ক্রেডিট আমাদের দর্শক যারা তাদের। দর্শক, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি চারজন চিকিৎসক এবং 4 জন একই পরিবারের। এর মধ্যে আপনারা জানেন যে আমরা সবসময় আলোচনা করি আমাদের প্রজন্মকে নিয়ে। আজকে আমরা 3 জন চিকিৎসককে এখানে আমন্ত্রণ জানিয়েছি যারা আমাদের নিউ জেনারেশন, এখানে বর্ন এন্ড ব্রট আপ এন্ড দে আর দি ডক্টরস হিয়ার। তারা এখানে বিভিন্ন হাসপাতালে কাজ করেন এবং তারা আজকে আমরা এবং আমাদের প্রজন্ম যারা আমাদের দর্শক আছেন তাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে টেলিভিশনের সামনে আপনারা রাখবেন এবং তারাও শুনবে যে তাদেরই উত্তরসূরি যারা আছে, পূর্বসূরি যারা আছে, কিভাবে তারা কাজ করছে, কিভাবে তারা সাকসেসের দিকে যাচ্ছে এই কমিউনিটিকে নিয়ে। এই বিষয়গুলো আপনারা, এটা আমাদের জন্য খুবই অনুপ্রেরণার বিষয় হবে এটি। আজকে আমাদের সাথে যারা আছেন তাদের মধ্যে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমার সাথে আছেন ডক্টর নাহরিন আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ মেডিসিন অফ পালমোনারি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন at University of Pennsylvania. Nahreen Ahmed, welcome to the show. আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। Thank you. আমাদের সাথে আছেন ডক্টর নওশিন হাকিম, ফেলো অফ হেমাটোলজি অ্যান্ড অনকোলজি, লং আইল্যান্ড জুইশ সেন্টার, নিউ ইয়র্ক। আপনাকে শুভেচ্ছা অ্যান্ড কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। এবং আমাদের সাথে আছেন ডক্টর মালিহা আহমেদ, ফেলো অফ ইনফেকশাস ডিজিজ at Thomas Jefferson University, Philadelphia. Congratulations and welcome to the show, Dr. Maliha. Thanks. এবং আমাদের সাথে আছে ডক্টর মালিহা এবং ডক্টর নাহরিনের আব্বু ওর ফাদার, ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। আপনি একজন প্রাউড ফাদার, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। এবং নওশিন হচ্ছে আপনার নিশ্চয়ই ভাগ্নি? আমার ছোট বোনের মেয়ে। জি, আপনার ভাগ্নি। সো আপনারা একই পরিবারের সবাই। ইট ইজ এ গ্রেট সাকসেস অফ ফ্যামিলি। আপনার ফুটপাথ, আপনার ফুটস্টেপকে তারা ফলো করে সবাই এই চিকিৎসা বিজ্ঞানে এসেছে। ইটস এ গ্রেট সাকসেস এন্ড ভেরি ইন্সপাইরেশনাল। ডক্টর জিয়াউদ্দিন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন জনাব নাজমুল হাসান। জনাব নাজমুল হাসান অলওয়েজ একজন নিউজ মেকার হিসেবে আপনাকে, নিউজ প্রেজেন্টার হিসেবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানে। আর আছেন আমাদের সাথে আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির স্টার্লিং গ্রুপের প্রধান এবং ডাইনামিক টেক্সেরও উনি সিইও। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমে শুরু করব নাহরিন আহমেদ আপনাকে দিয়ে, মালিহাকে দিয়ে। মালিহা, আপনি তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ মেডিসিন ইন পালমোনারি এন্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন অফ পেনসিলভেনিয়াতে আছেন। আমি না আমার বড় বোন নাহরিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমি হলো ইনফেকশাস ডিজিজেস। আমরা শুরু করব। একটু আপগ্রেড দিবেন। ওকে, যাই হোক, অসুবিধা নেই, আপনাকে দিয়ে শুরু করব। সো আপনাকে দিয়ে শুরু করতেছি। আপনি কি বলবেন আজকে? আপনার কাছ থেকে আমরা শুনবো, আমরা কোনো প্রশ্ন করব। জাস্ট আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ। Sure. So আমি এখন we're about 6 weeks in. প্রথম থেকে দেখছি যে ভাইরাসটা কোনো বয়স জানে না, ছেলে মেয়ে জানে না, just really affects everybody. আমরা দেখছি যে the degree of sickness is very varied. একটা মানুষ আসতে পারবে যে অনেক ছোট একটা কাশি আছে আর করোনা ভাইরাস টেস্ট পজিটিভ হলো, আরেকটা মহিলা নার্সিং হোম থেকে আসছে, শ্বাসকষ্ট লাগছে, ব্রিথ করতে পারবে না, আর একই ভাইরাস ওরও আছে। So we're definitely seeing quite a variety of symptoms, and this virus we've seen can be deadly very quickly, or it can be very mild, and it's not sparing anyone based off of where they're coming from, ethnicity, your social status, though we have seen that within families and close quarters, একটা বাসায় অনেক মানুষজন থাকে, in neighborhoods where all of the homes are very close together, we have noticed that there has been a higher rate of disease
coming from places like this, and Okay, unfortunately. so Dr. Maliha will come details. Just it's a brief Sure. statement. Oh yes, of course. Yes. So we are coming in the details, but প্রথমে আমরা যাব জনাব নাজমুল হাসান আপনার কাছে। জাস্ট আমরা শুরু করলাম আজকে ডক্টর মালিহাকে দিয়ে জাস্ট ব্রিফ প্রোগ্রাম, বাট আমরা প্রথমে যাচ্ছি জনাব নাজমুল হাসান আপনার কাছে আজকের দিনের আপডেট জানার জন্য। ধন্যবাদ তাহের, এবং ধন্যবাদ আজকে সব প্যানেলিস্টদেরকে। আজকে যে জিনিসটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটা দিয়ে আগে শুরু করতে চাই। সেটা হচ্ছে এতদিন আমরা মনে করতাম যে আমরা সবাই আক্রান্ত হচ্ছি, সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে, কিন্তু আজকে হোয়াইট হাউসে একটি খুব আশঙ্কাজনক খবর যেটি সারা আমেরিকাতে এখন হেডলাইন অলমোস্ট, সেটি হচ্ছে যে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের দুইজন ঘনিষ্ঠ অ্যাডভাইজার, স্টাফ হিসাবে যাদেরকে বলা হয়, অ্যাডভাইজার ঠিক না, একজন হচ্ছে একজনের পরিচয় তিনি তার ব্যক্তিগত স্টাফ ছিলেন, খুব কাছের, সবসময় প্রেসিডেন্টের সাথে চলাফেরা করেন। আরেকজন হচ্ছে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সেক্রেটারি, কিন্তু উনি আবার ওনার আরেকটা পরিচয় আছে, উনি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের যিনি ইমিগ্রেশন বিষয়ক যে কট্টর পরামর্শদাতা, যার কারণে এত কট্টর ইমিগ্রেশন নিয়মগুলো আপনার পাবলিক চার্জ সহ যে প্রেসিডেন্টের যে এক্সিকিউটিভ অর্ডার গুলো সেটার প্রণেতা রচয়িতা সেই স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলারও কিন্তু আজকে আক্রান্ত হয়েছেন পজিটিভ করোনা, এবং এটি এখন হোয়াইট হাউসে একটা আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তিনি এখন প্রতিদিনই টেস্ট করাবেন, যদিও আজকে যে টেস্টটি তিনি এবং ভাইস প্রেসিডেন্ট করেছেন তাতে তারা দুইজনই নেগেটিভ এসেছেন, কিন্তু তাতেও আতঙ্ক কমছে না। হোয়াইট হাউস জুড়ে এখন আতঙ্ক, এবং এটির একটা চেহারা ছাপ প্রেসিডেন্টের গত 2 দিনের তার যে সাংবাদিকদের সামনে তার যে উপস্থিতি সেটা তার চোখে এবং তার কপালে সেটা টের পাওয়া যাচ্ছে। এবং একটু আগে আমি এনবিসি নিউজের একটা ছবি দেখলাম যেটা ক্লোজ আপ করা হয়েছে, এবং সেটাতে প্রেসিডেন্টকে খুবই হতাশাগ্রস্ত, আতঙ্কগ্রস্ত মনে হচ্ছে। কিন্তু এর পাশাপাশি উনি গত 3 দিন ধরে বলে যাচ্ছেন যে কোনো মূল্যে ইকোনমি সচল করতে হবে। কিন্তু আজকে আরেকটি খবর হচ্ছে গতকালকে এই জরিপটা যারা নিয়েছেন তারা বলেছেন যে 39 স্টেটে, 39টি আমেরিকার 39 স্টেটে যে লকডাউনটা শিথিল করার ব্যবস্থা হচ্ছে, সেখানকার জনগণ সহ সারা আমেরিকার প্রায় 63 থেকে 69% মানুষ এখনো এই লকডাউন ব্যবস্থা শিথিল করার বিরুদ্ধে। বিশেষ করে তারা মনে করছেন যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল যে ধারণা দিয়ে আসছে এই রোগের সংক্রমণের ব্যাপারে, সেটি তাদের কাছে বেশি বিশ্বাসযোগ্য। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে গতকাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এই ইকোনমি গুলো সচল করা হলে আমাদেরকে কিভাবে সতর্ক থাকতে হবে মানুষকে, আমেরিকার মানুষকে, সেই ব্যাপারে একটি বিস্তারিত গাইডলাইন অনুমোদনের জন্য হোয়াইট হাউসে পাঠিয়েছিল। হোয়াইট হাউস সেটি নাকচ করে দিয়ে সেটিকে আরো লিবারেল সহজ করা যায় কিনা তা দেখার জন্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলে আবার পাঠিয়েছেন, কিন্তু ডিজিজ কন্ট্রোলের স্টাফরা তার কোনো উত্তর এখনো দেননি। এতে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এই জীবনের প্রতি তার মানুষের যে জীবন মরে যাওয়া, যদিও তিনি কথায় কথায় বলেন যে একটি জীবনও তার কাছে মূল্যবান, কিন্তু এই জীবন রক্ষার ক্ষেত্রে আমেরিকার সবচেয়ে উল্লেখযোগ্য সংগঠন যেটি পরামর্শদাতা সংগঠন যে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের নিয়ম কানুন এখন আর তিনি মানতে চাচ্ছেন না। তিনি যা মনে করেন যেভাবে হোক ইকোনমি সচল করতে হবে, কারণ এটি ইলেকশন ইয়ার, যদি ইকোনমি খুব খারাপ থাকে তাতে উনার পক্ষে নির্বাচনের যাওয়া, জয়ী হওয়া, টিকে থাকা খুব মুশকিল হবে। এবং এর পাশাপাশি আজকে আরেকটি খবর, সেটি হচ্ছে আমেরিকাতে প্রায় 20 মিলিয়নেরও বেশি মানুষ বেকারত্বের জন্য, বেকারত্ব ভাতার জন্য আবেদন করেছেন, যেটাকে আনএমপ্লয়েন্ট আমরা বলে থাকি। এবং গ্রেট ডিপ্রেশন, যেটা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয় হিসাবে ইতিহাসে এখনো দেখা হয়, সেই গ্রেট ডিপ্রেশনের চাইতে ইকোনমিক অবস্থা, আনএমপ্লয়মেন্টের অবস্থা আমেরিকাতে এখন খুব খারাপ, এবং এটি ভালো হবার আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, আরো খারাপ হবে সামনের মাসগুলোতে মনে হচ্ছে। তার কারণ যে কথাটি গভর্নর কুমো আজকে তার সাংবাদিক সম্মেলনে বলেছেন স্পষ্ট করে যে উই আর ইন কন্ট্রোল অফ দি বিস্ট, ইংরেজিতে বলেছেন, বাট স্টিল আমরা এখনো বলতে পারছি না কবে ইকোনমি সচল করবো। একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন কবে নাগাদ এটি খোলা হতে পারে, তখন উনি বলেছিলেন
আমার কাছে সকল ডাটা আছে, আমি তোমাকে ডাটা দিয়ে দিচ্ছি, তুমি ডিসাইড করো কখন করবা। কারণ আমার কাছে জীবনের নিরাপত্তা, জীবন বাঁচানোর ব্যাপারটি অনেক বেশি দরকার ইকোনমি সচল করার চাইতে। অতএব গভর্নর কুমোর যে বক্তব্য, তাতে মনে হচ্ছে যে উনি জীবন রক্ষার ক্ষেত্রে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং উনি একটা কথা অবশ্য বলেছেন যে এই যে কার্ভটা নেমে আসছে, এটা একটা জায়গায় গিয়ে হয়তো সমান্তরাল হয়ে যাবে, কিন্তু সেটি কি ইকোনমি সচল করার জন্য উপযুক্ত কিনা সেটি সেই সময় আমাদেরকে তখন বলে দিবে। সমস্ত 3টি ইন্ডিকেটর, যে ইন্ডিকেটর উপরে নির্ভর করে ইকোনমি সচল করার কথা তিনি বলছেন, সেই ইন্ডিকেটর গুলি সবগুলি যদি নিম্নমুখী হয় এবং এমন একটা পর্যায়ে আসে যেটা যদি আউটব্রেক হয়, যদি আবার বেড়েও যায়, তা যাতে হসপিটাল গুলো কন্ট্রোল করতে পারে, সেই অবস্থা থাকলে তারা সিদ্ধান্ত দিবেন ইকোনমি সচল করা যাবে কি যাবে না। আর মেয়র আজকে ব্লাজিও একই কথাই বলেছেন যে নিউ ইয়র্কের গভর্নর যে কথাটি আজকে বলেছেন গভর্নর স্ট্যাটিস্টিক্সে আরেকটি কথা আছে, সেটি হচ্ছে গত তারিখ 7 তারিখ নিউ ইয়র্কে মৃতের হার ছিল, মারা গেছেন পুরো নিউ ইয়র্ক স্টেটে, কিন্তু সিটি না, নিউ ইয়র্ক স্টেটে 216 জন, এর ভিতরে 45 জন মারা গেছেন নার্সিং হোমে। এর মাধ্যমে একটা জিনিস আমরা টের পাচ্ছি যে এতদিন যাদেরকে আমরা খুব একটা গুরুত্ব দেইনি মৃতের ব্যাপারে, আমরা ঠিক হিসাবও রাখিনি, সেই নার্সিং হোম গুলিতে কিন্তু বিপুল পরিমাণ মানুষ প্রাণ হারাচ্ছে। এটি একটি খুব আতঙ্কের ব্যাপার, আশঙ্কার ব্যাপার, কারণ আমাদের অনেক নিকটজন এই নার্সিং হোম গুলোতে আছেন। আর গভর্নর আরেকটি কথা বলেছেন, যেটা আমি গতকালকে একটু ইঙ্গিত দিয়েছিলাম, সেটা হচ্ছে অনেকে নিউ ইয়র্কে অভিযোগ করার চেষ্টা করেন যে এত মানুষ নিউ ইয়র্কে কিভাবে আক্রান্ত হলো, নিউ ইয়র্ক থেকে কিভাবে এত বেশি সংক্রমণ আমেরিকাতে ছড়িয়ে পড়লো। এটার ব্যাখ্যা তিনি গতকালও দিয়েছেন, আজ আবার স্পষ্ট করে বলেছেন। এবং তিনি বলেছেন যে যখন সিয়াটলে জানুয়ারি 21 তারিখে প্রথম এই করোনা ভাইরাস আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয় জানুয়ারি 21 তারিখ, তখন কিন্তু ফ্লাইট গুলো চীন থেকে ফ্লাইট গুলো আসতো সিয়াটল, আমেরিকার ওই অঞ্চল, সিয়াটল দিক থেকে, লস এঞ্জেলেস সিয়াটল। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ঠিকই জানুয়ারি 21 তারিখ ব্যানটা করেছিলেন, সেটাতে এফেক্টিভ হয়েছিল, কিন্তু যেটা আমাদের জন্য সর্বনাশ হয়ে গেছে বিশেষ করে নিউ ইয়র্ক এবং আশেপাশে, সেটি হচ্ছে যে জিএফকে এয়ারপোর্টকে কখনোই বন্ধ করা হয়নি। জিএফকে এয়ারপোর্ট কিন্তু এখনো চালু, ইউরোপিয়ান ফ্লাইট ব্যান করা হয়েছে এবং এই ফ্লাইট মার্চের শেষ দিক পর্যন্ত আসছিল এবং এই ফ্লাইটে প্রচুর পরিমাণ, ওনার হিসাব মতে, মেয়র গভর্নর কুমোর হিসাব মতে 3 মাসে প্রায় 3 মিলিয়ন মানুষ ইউরোপিয়ান এই জিএফকে এয়ারপোর্ট দিয়ে বেরিয়ে বিভিন্ন স্টেটে গিয়েছে, নিউ ইয়র্ক সিটির বিভিন্ন জায়গায় গিয়েছে এবং তাদের অনেক মানুষ সংক্রামিত ছিল। সেই সংক্রমণটা বিস্তার করেছে পরবর্তীতে। এবং আরেকটি কথা যেটার ব্যাপারে একটু কমিউনিটিতে আমাদের অনেকের ভিতরে একটু দ্বিধা, দ্বন্দ্ব, সংকোচ, আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে গতকালকের একটি স্ট্যাটিস্টিক যেটাতে বলা হয়েছিল যারা ঘরে ছিলেন তারাই বেশি আক্রান্ত হয়েছে। এটার একটি ব্যাখ্যা আজকে পাওয়া গেছে, গতকালও পাওয়া গেছিল, সেটি হচ্ছে যে এই যে আক্রান্তরা সবাই ঘরে এসেছেন, ঘরে থেকেছেন, কোয়ারেন্টাইনে ছিলেন 14 দিন, তারা কেউ মুখে মাস্ক পরেননি, কেউ সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেনি, তখন ব্যাপারটি এত গুরুত্বপূর্ণ ছিল না এবং এই রোগটি ধীরে ধীরে তাদের ভিতরে সংক্রামিত হয়েছে এবং পরবর্তীতে আউটবাস্ট করে সবাই হসপিটালে গেছে। পরবর্তীতে 2 সপ্তাহ পর যখন জানতে পারলেন যে হসপিটালগুলো আর নিরাপদ নয় তেমন, তখন তারা বাসায় রয়ে গেলেন। এর অর্থ দাঁড়াচ্ছে যে প্রথম দিকে যে স্ট্যাটিস্টিক্স গুলো নেওয়া হয়েছিল সেটা হসপিটালে যাওয়ার স্ট্যাটিস্টিক্স বাসা থেকে, এবং সেই জন্যই বলা হয়েছিল যে বাসা থেকে যারা ছিলেন তারা আক্রান্ত বেশি হয়েছিল। কিন্তু তার অর্থ এই নয় যে সবাইকে এখন বাসা থেকে বেরিয়ে যেতে হবে এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। এটা আরো বেশি বিপজ্জনক হবে। এবং যেটা আজকে মেয়র বলেছেন যে আমরা অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে, অনেক ত্যাগ স্বীকার করে এই অবস্থায় নিউ ইয়র্কে নিয়ে এসেছি, যেটাতে মৃতের হার কমছে, হসপিটাল অ্যাডমিশন কমছে, আইসিইউ কমছে। প্রত্যেকদিন হয়তো কমছে না, 2-1টা করে একদিন বাড়ছে, কিন্তু ধারাবাহিক ভাবে কমার যে লক্ষণটি, সেটির জন্য তিনি নিউ ইয়র্কবাসীকে অভিনন্দন জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এই অবস্থা আমরা উই আর নট ইয়েট দেয়ার, এই কথাটা বলেছেন যে ইকোনমি সচল করার ব্যাপারে ওনারা কোনো প্রমিস এখনো করতে চান না, শুধু বলেছেন উই আর নট ইয়েট দেয়ার। তিনি কিছু রেস্ট্রিকশন নতুন করে আরোপ করতে যাচ্ছেন পার্কিং গুলোতে। গত সপ্তাহে আবহাওয়া ভালো থাকাতে অনেকেই পার্কিং গুলোতে ভিড় জমিয়েছেন, প্রায় 40টিরও বেশি টিকিট দিয়েছেন তাদেরকে সোশ্যাল ডিস্টেন্সিং না মানার কারণে। এবং তিনি আজকে সতর্ক করে বলেছেন যে এই বিষয়টি তারা খুব কঠোর ভাবে মেনে চলবেন এবং এইটা সকল নাগরিককে তারা পরামর্শ দিয়েছেন এই সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলার জন্য। আরেকটি ব্যাপার যেটি বলেছেন সেটি হচ্ছে যে মেয়র বলেছেন যে উনি ইকোনমি সচল করার ব্যাপারে
বিভিন্ন গ্রুপের পরামর্শ নিচ্ছেন কিভাবে নিউ ইয়র্কে আবার যুক্তরাষ্ট্রের 1 নম্বর শহর ইকোনমিক্যালি করা যায়, সেভাবে তিনি পরামর্শ নিচ্ছেন। এবং তিনি মেয়রের কথা যেটি স্পষ্ট করে না বললেও তিনি বলার চেষ্টা করেছেন এই দফায় আমরা হোমলেস সিচুয়েশনটিকে, মানে নিউ ইয়র্ক শহরে যে গৃহহীনদের যে সমস্যা সেটিকে সমাধান করার চেষ্টা করছে। এবং ইতিমধ্যে প্রায় 300 গৃহহীন মানুষকে সাবওয়েতে তুলে বিভিন্ন শেল্টার এবং হোটেলে জায়গা দেওয়ার ব্যবস্থা করেছেন। আরেকটি সুখবর হচ্ছে যে আমি গতকালকে কয়েকজনের কাছ থেকে খবর পেয়েছি বাংলাদেশি যারা সাবওয়ে ব্যবহার করছেন, গত 2 দিন ধরে সাবওয়ের পরিবেশে ব্যাপক পরিবর্তন তারা লক্ষ্য করেছেন। এবং অনেকেই বলেছেন যে আমরা প্রায় আমেরিকাতে 12, 14, 15 বছর অবস্থান করছি, কিন্তু এত পরিষ্কার এত ক্লিন সাবওয়ে এবং সাবওয়ে স্টেশন আগে দেখিনি। তবে আমার মনে হচ্ছে যে এখনো সাবওয়ে চলাটা নিরাপদ, আপনারা যাচাই করে দেখতে পারেন। আরেকটি বিষয় যেটি বা আমাদের কমিউনিটি উল্লেখযোগ্য হচ্ছে যে আমি লক্ষ্য করছি যে ইদানিং ফেসবুকে গেলেও দেখি, আমরা ইমেলও পাই, সেটি হচ্ছে যে অনেকে সাহায্য সহযোগিতা বিতরণ করছেন, কিন্তু এইটা সবাই নিজের খুশি মতন নিজের ইচ্ছায় যেখানে প্রয়োজন কিনা প্রয়োজন আছে কিনা এটা যাচাই বাছাই না করে মূলত ছবি দেওয়ার একটা আগ্রহ কিংবা থেকে এটা করা হচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন। আর সেটি হয়তো সবখানে ঠিক নয়, কিন্তু বিশেষ করে যে বিষয়গুলো এখন আসছে, যে যেমন ধরুন নিউ ইয়র্ক শহরে আমার জানা মতে প্রায় 220 জনের বেশি মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন, যাদের পরিবারের কোনো না কোনো একজন করোনা আক্রান্ত হয়েছেন। এখনো অনেকে বাসায় প্রায় একাকভাবে আছেন, কষ্ট করে আছেন, বয়স্ক মানুষ। তাদেরকে সাহায্যের ব্যাপারে কয়েকটি সংগঠন কাজ করছে যতটুকু আমি শুনেছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারা সাহায্য বিলি করছেন তারা সমন্বয়ের অভাবে একই জায়গায় 2বার 3বার 4বার চলে যাচ্ছে, আবার অনেক জায়গায় পাচ্ছেন না। এই বিষয়টি দ্রুত সমন্বয় করা উচিত। আরেকটি বিষয় আমাদের একটু আসার কথা, যেটা আমরা একটু স্বস্তি পাচ্ছি, সেটা হচ্ছে কমোডিটি মৃতের হার খুবই কমে এসেছে। গত 3 দিনে প্রায় 6 জনের মৃত্যুর সংবাদ শুনেছি, যদিও সেটা স্বস্তির খবর। এবং এর ফলে আরেকটি খবর হচ্ছে যে কবরের সংকটটাও কিছুটা দূরীভূত হয়েছে, সেই ব্যাপারটি এখন আর নেই। আর সবশেষে যে কথাটি মেয়র আজকে বলেছেন, যে বলার চেষ্টা করেছেন, যে বলেছেন যে নিউ ইয়র্ক শহরে কেউ না অভুক্ত থাকবে না, এটার জন্য তিনি সবসময় সচেতন। এবং তিনি বলেছেন যে কেউ খাওয়া না পেলে 311-এ কল করতে পারেন। আর টেস্টিং এর ব্যাপারে তিনি বলেছেন তিনি চান যত বেশি মানুষকে টেস্ট করা যায়, কারণ এর মাধ্যমেই নির্ধারণ করা যাবে সিটি কত দ্রুত সচল করা যায়। আপনারা সবাই ভালো থাকুন। ও আনএমপ্লয়মেন্টের ব্যাপারে একটা কথা বলে রাখি, আজকে প্রেস কনফারেন্সে মেয়রের গভর্নরের সেক্রেটারি মেলিসা রুসো বলেছেন তারা বুঝতে পেরেছেন, তারা জানেন, তারা যেভাবেই কথা বলুন না কেন আনএমপ্লয়মেন্ট হিসাবে যারা আনএমপ্লয়মেন্টের ক্লেম করেছেন তারা টাকা না পাওয়া পর্যন্ত, অর্থ হাতে না আসা পর্যন্ত তাদেরকে কোনোভাবেই বোঝানো যাবে না। তবে তাদের কাছে রিকোয়েস্ট করেছেন যে প্রত্যেকের আবেদনই যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে। এবং মেলিসা আরো একটা কথা বলেছেন যে অনেকেই ইতিমধ্যে পেতে শুরু করেছেন, তারা পেতে থাকবেন যদি এভরি উইক তারা সার্টিফাই করেন। এবং এ পর্যন্ত নিউ ইয়র্ক স্টেট অন্য যে কোনো স্টেটের চাইতে বেশি অর্থ আনএমপ্লয়মেন্ট যারা চেয়েছেন তাদেরকে দিয়েছেন, তার পরিমাণ প্রায় $7 বিলিয়ন। পরবর্তীতে যদি আর খবর থাকে আমি আসবো। আপনার ভালো নাজমুল হাসান, আপনাকে ধন্যবাদ। এটা কি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় না আজকে যে একই পরিবারের 4 জন ডক্টর আমাদের সাথে আছেন? ডক্টর নাজমুল হাসান, অনেক আনন্দের এবং এটা অভাবনীয় ঘটনা। আমি আমেরিকায় প্রায় 39 বছর একসাথে একই পরিবারের 4 জনকে আমি আর দেখিনি। এটা আমাদের গর্বেরও বিষয়, আনন্দেরও বিষয়। এবং এই জন্য সবচেয়ে বেশি যে ধন্যবাদটা আমি দিব জিয়া ভাই এবং তার স্ত্রীকে, যেভাবে সন্তানদের মানুষ করেছেন, অনেকের জন্য অনুসরণীয়। আচ্ছা, থ্যাংক ইউ জিয়া ভাই, আপনাকে আপনার এই যে কন্ট্রিবিউশন ফর ইউর ফ্যামিলি, ফর দি কমিউনিটি এবং দেশের জন্য আপনার যে কন্ট্রিবিউশন। আমি দর্শকদের বলবো, দর্শক আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত অনুপ্রেরণার কারণ এখানে 3 জন নতুন প্রজন্মের ডাক্তার আমাদের সাথে আছেন। তারা তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করবে, তাদের অভিজ্ঞতাকে শেয়ার করবেন। বর্তমান সময়ে আমাদের কি করা উচিত, তারা কি করছেন, তারা কি দেখছেন, তারা তাদের এক্সপেরিয়েন্স, তাদের অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করবেন। এবং আরেকটা জিনিস তাহের, যদি তাদেরকে একটু বলেন যে তারা যদি তাদের সমবয়সীদের সাথে তাদের যে ইন্টারাকশন গুলো হয় এবং কিভাবে ইন্টারাকশন, এইটাও একটু যেন কথা বলে। কারণ একটা প্রফেশনে গেছেন যেটাকে আমাদের অনেক প্রজন্ম সেই প্রফেশনটা যেতে চাইতে পারে, তারা একটা রোল মডেল হিসেবে তারা কিভাবে ইন্টারাকশন করেন সেটা যেন তারা একটু ব্যাখ্যা করেন। তারা এটা করবেন। সো আমি দর্শকদের বলবো যে আপনারা অনুষ্ঠানের সবসময় আমাদের সাথে থাকবেন। আপনাদের যারা প্রজন্ম, আপনাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে অনুষ্ঠানের সাথে রাখেন। আপনারা এনকারেজ হবেন, আপনাদের ছেলে মেয়েরাও এনকারেজ হবে। সব দিন আমরা একই ধরনের অনুষ্ঠান করে থাকি, আজকে একটু ডিফারেন্ট কাইন্ড অফ প্রোগ্রাম। আমি ডক্টর জিয়াউদ্দিন, আমি আপনার কাছে একটু যেতে চাচ্ছি।
যে আমি দর্শকদেরকে বলেছি ইতিমধ্যে অনুষ্ঠানটি শেয়ার করার জন্য, তারা আমাদের সাথে থাকার জন্য, যাতে তারা তাদের প্রজন্ম এবং তারা নিজেরা অনুপ্রাণিত হন যে আমাদের নতুন প্রজন্ম কিভাবে কাজ করছে। আমি আপনার কাছে একটু যেতে চাই এই কারণে যে আপনি যে ইয়াং যে 3 ডক্টর আমাদের সাথে আছেন, যদিও তারা আপনার পরিবারের সদস্য, বাট আপনি যদি তাদেরকে আমাদের দর্শকদের সাথে একটু পরিচয় করিয়ে দেন। আমি এই যে 3 জন আছেন, জি, তো এর সবচেয়ে বড় ইন্সপিরেশন হচ্ছে আমার বাবা, শহীদ ডক্টর শামসুদ্দিন আহমেদ। জি, তো তারা থেকে সবসময় দেখেছে যে তার দাদু আর তার নানা উনি দেশের জন্য শহীদ হয়েছেন। দেশের জন্য সমস্ত হাসপাতাল যখন খালি ছিল, সিলেট মেডিকেল কলেজ, সবাই যখন যুদ্ধের সময় চলে গিয়েছিলেন, তখন উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট সার্জারি হওয়ার পরেও রোগীর জন্য থেকে গিয়েছিলেন। এটা তাদেরকে ইন্সপায়ার করেছে। তো আমার ফ্যামিলিতে আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে বলি নাই ডাক্তার হওয়ার জন্য, তো ওরা নিজেরা এটা একটা ট্রান্সমিট হয়েছে এবং তারা ডাক্তার হয়েছে। এবং খালি ডাক্তার না, যেমন নাহরিন আমার মেজো মেয়ে, সে সমস্ত পৃথিবীতে যায় গ্লোবাল হেলথ সাপোর্ট দেওয়ার জন্য। বাংলাদেশে গত 4 বছর যাচ্ছে, মালিহা এবং নৌশনও এবার গিয়েছে। তো এইটা নাজমুল হাসান যেটা বলছেন, আমি মনে করি পরিবারের এইসব ব্যাপার একজন সাথে আলাপ করলে তখন অন্য প্রজন্মরা তারা একটা ইন্সপিরেশন, একটা সোর্স থাকতে হবে যে আমি এই জন্য এটা করছি। তো আমার মনে হয় যে ফ্যামিলি থেকে এটা ট্রান্সমিট হয়েছে এবং তারাও ওইটাই ফলো করছে, পয়সা টয়সা চিন্তা না করে, যে সার্ভিসটা। তো এই জন্য যে তাদেরকে আল্লাহ যদি দোয়া করবেন, আল্লাহ তাদের সুস্থ রাখেন, তারা যেন সব করতে পারে। আপনি কি তাদেরকে একটু পরিচয় করে দেবেন সবার সাথে? মালিহা, দেন নাহরিন এন্ড নৌশিন। রাইট। নাহরিন হচ্ছে আমার দ্বিতীয় মেয়ে। তো নাহরিন আপনি অলরেডি বলেছেন যে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ পালমোনারি এন্ড ক্রিটিক্যাল কেয়ার, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে, সেখানে ইনভলভ। আর মালিহা হচ্ছে আমার ছোট মেয়ে, সে ইনফেকশাস ডিজিজ ফেলোশিপ করছে থমাস জেফারসন ইউনিভার্সিটিতে। তাই দুজনে ফ্রন্ট লাইনে, দুজনে খুব ব্যস্ত। আর নৌশিন হচ্ছে আমার ছোট বোনের মেয়ে। আমার ছোট বোনের ডাক্তার, ক্যান্সার স্পেশালিস্ট, ডিউক ইউনিভার্সিটিতে, নর্থ ক্যারোলাইনা। নৌশিন হাকিম, সে একজন ক্যান্সারের ফেলো, এবং সে ক্যান্সার ফেলো হলেও যেহেতু নিউ ইয়র্কে সবচেয়ে বেশি করোনা উপদ্রব, সেজন্য তাদের এই লং আইল্যান্ড জুইশ সেন্টারে কোভিড এর যে রেগুলার যে সার্ভিস, ওইটাও তাদের দিতে হচ্ছে। তারা সবাই, আমরা খুব হ্যাপি যে তারা প্রাণের ভয় থাকলেও তারা যে সাহস করে করছে দিন রাত, আমরা খুব হ্যাপি এবং আমরা দোয়া করছি ওরা যেন সুস্থ থাকে। আমি অনুষ্ঠানটি যদিও আমি পরিচালনা করি, বাট আপনাকে আমি বলবো আজকে যে 3 জনের সাথে যে প্রোগ্রামের যে আমাদের যে শেপ আছে, সেই আমি আজকে পরিচালনা, আপনি করুন পরিচালনা। আপনি প্রথমে মালিহাকে বলবেন যে সে কোন বিষয়ে আলোচনা করবে। মালিহা, তো তুমি অলরেডি বলেছো যে তুমি এখন যে কোভিডে তুমি যেটা দেখছো তোমার হাসপাতালে, যেটা কোনো বয়স, মানে বেশি বয়সী লোকের হয়, কোনো রেস বলো বা জেন্ডার বলো, কোনো সিমটম, কেউ আসতেছে কাশি নিয়ে, কেউ আসতেছে জ্বর নিয়ে, ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করছে। এটা একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। তো আমরা জানতে চাই, তুমি এটা অলরেডি বলেছো যে তোমরা কিভাবে তাদেরকে চিকিৎসা করছো এবং হোয়াট আর দ্য ডিফিকাল্টিজ ইউ আর ফেসিং ট্রিটিং দোজ পেশেন্টস ইন ইউর। Sure. So, আমি ইংরেজিতে কথা বলবো। Sure. No problem. Go ahead. Okay. So, আমাদের দর্শক আছে, they will listen to you. Yeah, just don't worry about it. আমাদের biggest difficulty হলো আমরা যখন mild symptom দেখতেছি, it's difficult to predict from early on how sick these patients will become. You know, we're seeing very often very sick patients coming in, unable to breathe well, অনেক শ্বাসকষ্ট আর কাশি আছে, অনেক জ্বর, গায়ে ব্যথা, and immediately ওদের জন্য, you know, we know how to treat those patients. We find a way to get them oxygen mechanically, and we start them on supportive medications. However, it's difficult when you have some patients coming in with milder symptoms who very suddenly become sick. And it was not very predictable. What makes it more difficult is that there is no one medication that we're able to use on these patients to treat them, like you normally would with some sort of infection with an antibiotic. In this case, it's all very new, and everything that we're using in the hospital is you know,
to try and support their symptoms. And we have a lot of experimental options that we're using in the hospital. However, the most difficult thing would be, you know, speaking to these families and trying to explain that all of our options are just to support their family members and try to treat their symptoms, and hope that some of the experimental medications that we're using will improve their outcomes in the end. And I find that for our patients, the most difficult thing is that they aren't allowed to have visitors in the hospital. So actually, in the actual hospital, the only people that they're seeing is their nurses, their doctors, the therapists that are coming in, and that is taking a toll on them emotionally, as well as the physical difficulty that they're already going through. What's also been difficult is how different these symptoms can be. As I mentioned, some obvious things coming in with a cold-like symptoms, hard, difficulty breathing and cough, but also we've been seeing strokes as a primary, you know, as the first way that they come into the emergency room. Some people with clots in their lungs or clots in their legs who may not have any trouble breathing at all. So it really is, you know, diagnostically a difficult disease at times. In New York, as Nosheen will probably mention, they have been overwhelmed with the number of patients that are coming in through the hospital. So the severity of this illness plus the number of patients has definitely been another difficulty within the hospital. Thank you, Mali. ডক্টর জিয়াউদ্দিন, আপনাকে একটা জিনিস বলবো, আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো একটা সাউন্ড মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করছে, দেখবেন না কোনো একটা সাউন্ড কোনো জায়গা আছে কিনা যেটা একটু ইয়ে হচ্ছে আমার মনে হয়। আমার কোনো সাউন্ড আসছে না মনে হয়। আচ্ছা, এনিওয়ে, জি জি, আপনি আপনার প্রশ্ন করুন। আমার মনে হয় যে জি। So Noshin, I know that you are a oncology cancer fellow, কিন্তু তুমি, you have seen many COVID patients and you work in the COVID floor. So you let us know that what's happened, how did you handle it, what is your experience? So, you know, as a hematology oncology fellow, we do mostly inpatient hospital consults. So when, you know, COVID started really picking up in New York, we were seeing kind of what Monica was saying, a lot of these clots. And so our consult service was really busy, but the amount of patients really just overwhelmed all of the hospital systems. And a lot of fellows from a lot of different departments like my own were what we call redeployed as internal medicine attendings. So we were kind of in charge of our own set of COVID patients that we were caring for. And you know, that's definitely a different role. A lot of people had to switch roles, and it wasn't just fellows. A lot of residents were switching roles as well. And it was kind of an all hands on deck situation in New York. That, you know, as again, also Maliha was saying, that does, you know, there's a lot of difficulties that do come with that. One of the big ones here is, again, you know, the patients are really alone, and most of the time, the hospitalization is a very prolonged hospitalization, many days, and you know, people aren't really seeing their families. They can FaceTime, but as we know, it's not really the same, and that can really weigh on the mental well-being of patients as well. And the other thing that we saw was people really lost their sense of smell, and so with that came a loss of appetite, and people really weren't eating as much. So those are some other the difficult patient care. And then the other thing about New York in particular, you know, at our cancer center, we, and this is really all around the country, kind of started in New York, had to pause a lot of services, you know, a lot of chemotherapy services that we're really giving that kind of went to just patients who absolutely needed it at that moment. Everything that could be delayed was delayed. And that was just for patient safety, staff safety, the people who were coming to the clinic, everyone would get their temperature, you know, immediately tested before they could even enter the clinic.
A lot of those things are still happening and happening across the country, and that's kind of try to be like a first line of defense. Anyone who has a fever shouldn't be in a place that's public where, you know, they could spread the disease. In terms of some of the positive things, though, is part of being, you know, redeployed is we really got to see what teamwork was like in the hospital, and it's definitely brought a sense of teamwork that, you know, hasn't really been seen before in New York hospitals. I feel like everybody's working together, and that's been really important because a lot of people, again, are doing jobs that they might not normally be used to. So that, and then the other thing is there was a lot of support from, you know, the internal medicine physicians that we were working with. So I think that if there's anything positive, that's something to take away, and to know that everyone's really trying to help each other out in the hospital itself. And I think that, you know, going forward, things New York will have to really address is what do we do now in terms of all of the things that we've paused, like cancer treatment, surgeries. How do we move forward and kind of have these things come back, but in a safe way? And so I think that a lot of institutions are really putting a lot of minds together to figure out how we can do this safely and effectively and try to limit the amount of exposure, at the same time trying to start, you know, chemotherapy and things like that again. যে ভাই আপনার সাউন্ডটা মিউট করা আছে, আপনি সাউন্ডটা একটু আনমিউট করেন। হ্যাঁ জি প্লিজ। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ So thank you, Noshin. I'll come back to you. I want to talk to Nahreen now. Nahreen, you are an intensive care unit attending. You are seeing sick patient, death, and all the miseries. So can you explain, can you tell us what is your experience dealing with this group of patients? Yeah, so it's been, you know, part of my job since I became an ICU fellow, now to an attending, to deal with death and dying. However, the COVID pandemic has really changed the landscape. We are seeing patients go from being on just a little bit of oxygen to getting very sick very fast. And as Noshin mentioned, without the ability to be with their family members, they're unable to discuss their wishes at the time that we're discussing the need for a ventilator, because that's how quickly some patients are getting sick. And to have that conversation with a patient and with their family member on FaceTime has become very much the norm. And we are having messaging and conversations about death and dying in this manner, which is quite challenging. And that has become the norm for us now in the age of the visitation policy with such restrictions. And as we progress, as the patient then becomes intubated, which means they have the breathing tube placed and they're placed on a ventilator, then the next discussions that happen with the family, and they happen on the phone, which is very different than the norm, which is usually I'm very used to having a family member in front of me and talking to them directly, being able to put my hand on their shoulder, to hug them, to help and make them feel better about what's happening, given how terrible it is. To be able to comfort our patients and their families has become something that is a part of the past, it feels like. And that has become very challenging for the families, to not be able to see their doctors, not be able to see their family members, and having those end of life, very difficult discussions over the phone, which seems quite impersonal. And that then goes on to what happens when patients don't survive, which we are seeing very high mortality rate in the ICU. Some places are reporting 70 to 80% of patients that come into the ICU do not survive. And I just want to reiterate that the majority of patients that get COVID do okay. Those that get into the ICU can get very sick, and many of them do not survive, or it takes them up to 3 to 4 weeks sometimes on a ventilator to see if they can actually survive at the end of that. And those patients that don't survive, they are the hardest part about what we're seeing is that many patients are dying alone, meaning without their families. And although at the very end of life, some hospitals are allowing some family members to come, and usually it's a limitation of one family member. I had a patient pass just last week who has 2 daughters, and the hospital policies in most places are you can only allow one
one patient's family member to come. And so they decided as sisters, they said, well, I can't choose one versus the other. So we'll both stay home and we will be with her virtually. And so via an iPad, we were able to have the family members virtually with her. So not only her daughters, but her grandchildren. And she passed away with her family around her that way. And that has been what we've been seeing as the new norm. And so that's been, I guess, a window into what we're seeing in the ICU. And of course, we are seeing patients survive also, but the harder experiences, the tougher ones, are really seeing the end of life and the death and dying that's happening and how quickly it's happening as well. Thank you so much all. Dr. Ziauddin, আপনার সাউন্ডটা একটু আনমিউট করবেন প্লিজ। আমি যে ডক্টর জিয়াউদ্দিনকে বলবো যে তারা যে ডক্টর মালিহা, ডক্টর নাহরিন এন্ড ডক্টর নওশিন যা বললেন, এই বিষয়টি আপনি বাংলায় একটা সিনপসিস করবেন? হ্যাঁ, বাংলায় এখন যেটা বললো নাহরিন, যেটা বললো সেটা হচ্ছে বেসিক্যালি যে যারা হাসপাতালে ভর্তি হচ্ছে, যেহেতু সে আইসিইউতে আছে, সেখানে যেসব খুব সিরিয়াস রোগীরা মারা যাচ্ছেন, তাদের সবচেয়ে কষ্ট হচ্ছে যে তারা ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছে না। নর্মালি ডাক্তাররা যখন আইসিইউ ডাক্তাররা নাহরিনের মতো যারা, তাদের পেশেন্ট যখন খুব অসুস্থ হয় তখন তারা ফ্যামিলির সাথে বসে, ফ্যামিলির সাথে কনফারেন্সে বসে ওদের সাথে কথা বলে, ওদের ঘাড়ে হাত দিয়ে ওদেরকে সান্ত্বনা দেয়, এটা ছিল নর্মাল। এখন তারা এটা করতে পারছে না, তাদের কষ্ট হচ্ছে নিজেদের, এবং তারা ফ্যামিলিরও তারা দূর থেকে টেলিফোনে সব বলতে হচ্ছে। এবং তারা যেটা করছে যে টেলিফোনের মাধ্যমে বা আইপ্যাডের মাধ্যমে ফ্যামিলিকে তাদের পেশেন্টদেরকে দেখাচ্ছে, এবং এটা এখন নতুন নর্মাল। আগে নর্মাল ছিল সবাই আসা, মরার সময় সবাই থাকা। তো এটা তাদের কষ্ট হচ্ছে এবং ফ্যামিলিরও কষ্ট হচ্ছে। এবং সে বলতে চাচ্ছে যে অনেক পেশেন্টে ভালো হচ্ছে, কোনো সন্দেহ নাই, কিন্তু যারা মারা যাচ্ছেন তাদের হাই রিস্কে, তাদের এই মারা যাওয়াটা একটা ব্যতিক্রমী ধর্মী মারা যাওয়া, যেটা আগে কোনোদিন তারা দেখে নাই। আর নৌসেন যেটা বললো যে নিউ ইয়র্কে তারা এখন যেহেতু সে ক্যান্সারের স্পেশালিস্ট, তাকে এখন রেগুলার রোগী দেখতে হয়েছে বিকজ অফ দ্য চাপের জন্য। এবং সে দেখলো আগে যেরকম হাসপাতালে ছাড়া ছাড়া ভাব ছিল, এই পর্যায়ে তারা সব স্পেশালিস্ট গুলো একসাথে এসে একসাথে কাজ করার একটা কালচার তৈরি হয়েছে। এবং সেটা তারা এখন দেখছে যে এটা করার মধ্যে আবার হাসপাতালে যেগুলো, সে ক্যান্সারের ডাক্তার, তো ক্যান্সারের পেশেন্ট যাদের ক্যান্সার কিমোথেরাপি নেওয়ার কথা ছিল তারা পাচ্ছিল না। তো যাদেরকে একটু বিলম্বিত করা দরকার তাদেরকে বিলম্বিত করা হয়েছে, কিন্তু অন্যদেরকে তার দিচ্ছে এবং দিতে চেষ্টা করছে। এবং হাসপাতালে যেগুলো কমন সার্জারি হবে, এগুলো কিভাবে আবার শুরু করা যায়, কারণ সাধারণ মানুষ তাদের অন্য অসুখ নিয়ে যারা তারা বঞ্চিত হচ্ছেন। তো নিউ ইয়র্কের হাসপাতালগুলো, তার হাসপাতাল সহ তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করছে কিভাবে আবার মানুষের অন্যান্য অসুখের একই সময় যেন সেবা দেওয়া যায়। আর মালিহা যেটা বললো সেটা হচ্ছে বেসিক্যালি ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট। সে ওখানে দেখতে বিভিন্ন রকমের লোক আসছে। প্রথমে তার শ্বাসকষ্ট, কাশি, জ্বর, এগুলো আমরা জানি, কিন্তু হঠাৎ করে বুকের মধ্যে ক্লট নিয়ে অথবা স্ট্রোক হয়, কিছুই নাই, পায়ের মধ্যে রক্ত জমে গেছে, পায়ের যে রক্ত জমা, এগুলো নিয়ে, কিন্তু কাশি, সর্দি কাশি না। তো এই কোভিডটা বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে অ্যাটাক করছে, যেটা আগে তারা জানতো না, এখন তারা দেখছে এটা সবখানেই হচ্ছে। এটা একটা চ্যালেঞ্জ। আর ওষুধগুলো দিচ্ছে, নতুন নতুন অনেক ওষুধ আসছে, যেহেতু কোন ওষুধই কাজ করছে কিনা ওরা জানে না। তো যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এখন কেউ আসলে 5টা ওষুধে ভাগ করা হয়, সব রিসার্চ ড্রাগ। ওই একজনকে একটা ওষুধ দেওয়া হয়, পরে দেখা যাবে কার কি লাভ হয়েছে, তখন বোঝা যাবে যে কোন ওষুধটা ভবিষ্যতে কাজ হবে। এখন সবাই এরকম একটা বদ্ধতার মধ্যে কাজ করছে। ডক্টর জিয়াউদ্দিন, আপনাকে প্রশ্ন করতে চাই এবং যারা আছে আমাদের ইয়াং ডক্টর, যে এই যে করোনা, এই করোনার কি আদৌ ইজ দেয়ার এনি ট্রিটমেন্ট অর স্টিল দেয়ার ইজ নো ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট তো এখনো পুরোপুরি ট্রিটমেন্ট কিছু পাওয়া যায়নি। রেমডেসিভির যেটা আমরা ইদানিং খুব বেশি এক্সাইটেড, সেটাও 30% মানুষকে তাদের হাসপাতালে থাকাটা কমায়, যদিও এটা অ্যান্টিভাইরাল মনে হচ্ছে। তো বেশ কিছু ওষুধ পাইপলাইনে আছে যেটা মনে হচ্ছে যে কাজ হবে, কিন্তু এগুলো এখনো ওই টেস্ট শেষ হয় নাই। টেস্ট শেষ না হলে এগুলো আমাদের বলা উচিত না, কারণ মানুষ অনেক সময় প্যানিক হয়ে যায়। তো এই মুহূর্তে আমি বলবো যে এমন কোনো ওষুধ এখনো তৈরি হয় নাই, কিন্তু যেগুলো হচ্ছে রেমডেসিভির, টক্সিসিলামেব, স্টেরয়েড, আর এই যে প্লাজমা, কনভালেসেন্স প্লাজমা,
কিছু 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 আসে সেল থেরাপি। আমাদের বন্ধু ডক্টর মাহবুব বাংলাদেশের ডাক্তার, সে একটা মেজোব্লাস্ট নামে একটা কোম্পানিতে আছে। ওদের মাউন্ট সাইনিতে ওদের 10 জনকে দিয়েছিল, 8 জনই ভেন্টিলেটর থেকে ফিরে আসছে। ওটা এখনো ট্রায়ালে আছে। ঠিক এরকম হয়তো কিছু কিছু আছে। আইভারমেকটিন নামে একটা ওষুধ গতকালকে আমার বন্ধু মাসুদ খুব এক্সাইটেড হয়েছিল। তো আইভারমেকটিনও এটা স্টাডি এখনো পুরোপুরি হয় নাই। তো যেটা হয়েছিল এটা সেলের মধ্যে, আর মানুষের মধ্যে এটা হয়েছে পেটেল নামে এক ভদ্রলোক, সেটাও মনে হচ্ছে ভালো হবে, কিন্তু এটা এখনো সামহাও অ্যাকসেপ্টেড হয় নাই। তো আমরা আশা করব কিছু একটা আসবে, কিন্তু এই মুহূর্তে আমরা জানি সবচেয়ে বেশি দরকার হচ্ছে প্রিভেনশন। আমাদের যেন না হয়, আমরা যেন যেসব প্রিভেন্টিভ মেজার আমাদের জানা দরকার এগুলো যেন আমরা করি। আমি মালিহা, নাহরিন এবং নওশিনকে জিজ্ঞেস করতে চাই যে আমরা এখন সবাই এই যে আপনার লকডাউনের মধ্যে আছি, কোয়ারেন্টাইনের মধ্যে আছি, আমরা কি সারা জীবনের কোয়ারেন্টাইনে থাকবো, না কখন আমাদের বের হওয়ার is there any hope that we can get out from the home? Dr. Maliha? Yes, so it's the timeline is difficult to predict. As of right now, it seems that although the numbers of infections daily have started to go down, there's still a significant number of people who are getting sick every day, and we're seeing that in the hospital. So it's easier for us to see that, but staying at home, being someone who is on lockdown right now, it's difficult to really see and understand, you know, on a daily basis how serious this still is. Eventually, businesses will have to reopen because the country has to move on somehow. And I believe that at that point, we'll have to start redesigning the way that we move about in the world. We'll probably have to distance ourselves for a little bit longer in terms of, you know, big gatherings. This will probably take a long time before we're able to do that again. But you know, some of the questions that I have been getting are, you know, what about going out to the grocery while I'm on lockdown, or what about having to go and visit family who's sick? And these are all case-by-case questions. I think for right now, we'll probably be on lockdown for a little bit longer, at least another month is what I've been hearing in projections. But eventually, in stages, I foresee the cities reopening a little bit at a time to try and reduce the large number of people getting sick all at once again. Thank you. Dr. Nausheen? Yeah, I mean, I definitely agree with Maliha. This is not forever, but the way that we do reopen needs to be very strategic, and we also just have to accept that right away we're not going to go back to the way things were, you know, right before all of this started. It's going to be a new kind of normal, and that's okay, because the way that we want to do this is safely. You know, we don't want to all of a sudden open everything and then we have, you know, the hospitals overwhelmed again with new infections. So I think that each state is monitoring closely, and, you know, in the end, it will really depend on the governors what they decide. But, you know, I have been hearing, same as Maliha, at least a few more weeks of this, and then we'll see what happens after that. Dr. Nahreen? Yes, I agree with them as well. I think the most important thing that আমরা যে দেখতেছি হাসপাতালে কিন্তু লোকজন মারা যাচ্ছে, I mean এটা কিন্তু it's a difficult thing to see, but the news media lately with all the conspiracy theories and all of these things that are circulating, I want everybody to know firsthand we are seeing this pandemic and the effect it is having, and it is real. So even if things start to open, we have to be very, very careful and continue strict hand washing, hand hygiene. That's so important. Not touching our face, our eyes, or our mouth, or our nose, because that's where the virus enters the body. Making sure that we continue to wear masks for as long as possible. These things are very important and will continue to be important as we move forward. So I agree with everything they said, and I think it's incredibly important for people to remember that. And as Maliha mentioned,
it's harder for people to see what's happening in the hospital when you can't see it for yourself. For those who have gone through it, it's very real. We are seeing the death rates. We are seeing that happen firsthand, and none of that is fabricated. And the bigger cities, of course, got hit very hard. So this is very, very important that we continue to manage these types of restrictions. থ্যাংক ইউ সো মাচ। আমি দর্শকদের বলবো যে আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা ডক্টর জিয়াউদ্দিনের কাছ থেকে তার পরিবারের গল্পটাও শুনবো যে কিভাবে তিনি এনকারেজ করলেন তার পুরো পরিবারকে এই যে ফ্রন্টলাইনার হিসাবে কাজ করতে এবং মানুষের সেবা করতে। ডক্টর জিয়াউদ্দিন, আপনার কাছে যেটা জানতে চাই যে আপনি জানেন সিন্স করোনা ভাইরাসের এই যে আপনার সূচনা, এই সূচনার পর থেকে আমাদের সবার জীবনের ধারাই পাল্টে গেছে। আমরা এখন কারোর সাথে হ্যান্ডশেক করছি না, কারোর সাথে গলাগলি করছি না, কারো বাসায় খুব একটা যাচ্ছি না, কেউ দাওয়াত চাওয়া সব বন্ধ হয়ে গিয়েছে। এই করোনার কারণে আগামী যে সামাজিক যে বন্ধন ছিল, এই বন্ধনের মধ্যে প্রভাবটা কি পড়তে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয় আমরা ভুলে যাব যখন এসব খুলবে, আবার মানুষ ভুলে যাবে। কারণ এরকম স্প্যানিশ ফ্লুতে অনেক মিলিয়নস মানুষ মারা গিয়েছিলেন, এবং সবচেয়ে স্যাড ছিল স্প্যানিশ ফ্লুতে যখন একটু কমলো সবাই বাইরে গেল, তারপরে আবার কিছুদিনের মধ্যে আরো কয়েক মিনিট লোক মারা গেলেন। তো মানুষ কেন জানি ভুলে যায়। তো আমাদের কেয়ারফুল থাকা উচিত। সিস্টেমিক চেঞ্জ হতে হবে। এমনি নর্মালি আমি কয়েকজন আমরা মানুষ পরিবর্তন হব। আমি কিছু বলার আগে একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে প্রজন্মের জন্য আজকের যে নাহরিন, সে বাংলাদেশে গত 4 বছর থেকে যাচ্ছে এবং সে রোহিঙ্গাদের হেল্প করতেছে, সে বাংলাদেশের আইসিইউ ডাক্তারদের ট্রেনিং দিচ্ছে। এবং আমি তার কাছ থেকে জানতে চাইবো বাংলাদেশে সে এখন যে আইসিইউ সেটিং আছে বা বাংলাদেশের ডাক্তারদের যে সিচুয়েশন, তার মতে কি করলে এই এখন বাংলাদেশকে সাহায্য করা যাবে, বাংলাদেশের ডাক্তারদের কি করা উচিত? So I think that's a great question. আমি যে দেখতেছি the reason that আমরা এত ভালো করে prepare করতে পারছি ফিলাডেলফিয়াতে, it's because we learned from what happened in China, in Italy, in New York before us. আমাদের যে সিচুয়েশনটা হলো ফিলাডেলফিয়াতে, আমরা কিন্তু 2-3 সপ্তাহ পিছায় ছিলাম নিউ ইয়র্ক থেকে। সো আমরা ওদের এক্সাম্পল, we were able to learn from that. And so in that same vein, I would say the biggest things we learned are, one, isolating your patients. So in the ICU, in a hospital in general, every hospital should be prepared on how to identify and isolate COVID patients. And each hospital has to have a plan in place to deal with the surge of patients. আমরা তো সবাই জানি বাংলাদেশে সব হাসপাতাল কিন্তু almost always surge capacity তে ফাংশন করতেছে। ঢাকা মেডিকেলে usually আমি যে কাজ করি ফেব্রুয়ারি মাসে, and almost always I see all of the beds are filled. So now in a situation where Bangladesh is faced with a pandemic, how do you then prevent the hospital systems from collapsing? And the first thing is making sure that there is surge planning and hospital preparedness that's happening across the nation, because just creating a few hospitals that are COVID only will not allow for all of the hospitals to be prepared for every patient. So every hospital has to be prepared. Secondly, regarding the ICU itself, I think one of the most important things is we've learned a lot about the timing of when to put somebody on a mechanical ventilator. আমরা প্রথমে বলতাম আচ্ছা একটু সময়, প্রথমে early on আমরা সবাইকে ভেন্টিলেটরে দিয়েছি। ওইটা কি রাইট ছিল না রং ছিল, we're still learning that. But what we're learning is at least we know now that it's safe enough to use non-invasive, meaning ventilator আগে অনেক ডিভাইস আছে আমরা ইউজ করতে পারি that provide oxygen before we need the ventilator. অনেক লোকজন তো they'll become that sick, and unfortunately no matter what we do they will need the ventilator. কিন্তু some patients they won't need it, and we can support them with these types of devices. So the ICU experience has to be, can we identify the patients that are very sick and need the ventilator? Can we support other patients with oxygen delivery devices? So just any device that provides oxygen, and being able to support these patients with enough of those physical resources. So I think first step, of course, and then even before that, is testing. Every hospital has to have available PCR machine, which is the
type of machine that does the testing for COVID. Each hospital should have that so we can increase the number of testing that we're doing so that we can know kara kara COVID ase, who has it, who should we isolate, and how can we then treat them immediately, because moving them away from the patients who are not COVID is the most important thing, and understanding who we need to isolate from COVID versus non-COVID, and that starts with testing patients. So that's sort of the summary of, and how to upscale all of those things is really, really important as far as how to prepare in Bangladesh. Oh, thank you so much. ডক্টর জিয়াউদ্দিন আহমেদ একটা প্রশ্ন একজন করেছেন, আমি এরপরে আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকিরের কাছে আসবো। একজন প্রশ্ন করেছেন, I feel so bad if one of my family members had corona. I would be really sad. Also, I heard that corona was going to last for 2 years or more. Dr. Ziauddin, any answer of this? করোনা 2 বছর কেন আরো বেশি থাকতে পারে, কিন্তু করোনা যদি আমরা যদি কন্ট্রোল করতে পারি, আমাদের যদি ভ্যাকসিন থাকে, আমাদের যদি ট্রিটমেন্ট থাকে, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট বা যে কোনো ট্রিটমেন্ট থাকে, তাহলে আমরা উইল বি ওকে। সার্স যেটা মার্চ যেটা আসছিল ওটা কিন্তু চলে গেছে, করোনা চলে যেতে পারে, কিন্তু এই যে এখন যেসব প্রেডিকশন করা হচ্ছে, এই প্রেডিকশন গুলো কতটুকু রাইট কতটুকু রং এগুলো ডিবেটেবল। তবে আমরা এটার সাথে থাকবো, মনে করতে হবে সেফ ডিস্টেন্সিং করা বা প্রিকশন নিতে হবে, এবং হোপফুলি বাই দিস টাইম আমাদের একটা ভ্যাকসিন বের হবে বা ট্রিটমেন্ট বের হবে। তো সেটা যদি বের হয় তাহলে আমরা যেরকম ডেথ দেখছি ওরকম ডেথ হয়তো আর দেখবো না। ডক্টর জিয়াউদ্দিন, আপনি আমাদের সাথে থাকেন। নাওরিন, নাওশিন এন্ড মালিহা, প্লিজ স্টে উইথ আস। আমরা আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির কাছে একটু যাচ্ছি, একটু তার কাছে জেনে আবার আপনার কাছে ফিরে আসবো, এবং আমি জানতে চাইবো যে হাউ ইউ ইন্সপায়ার্ড দেম, এবং আপনার সবচেয়ে অ্যানোয়িং ক্যারেক্টার কি ওদের কাছ থেকে জানতে চাইবো। যে ডক্টর জিয়াউদ্দিনের সবচেয়ে অ্যানোয়িং ক্যারেক্টার কি এটা আমরা জানতে চাইবো। I don't think there is any. I don't think there is any. But they definitely find something. আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এমনি, is there any update of unemployment, loan application and other stuff? Anything, কোনো আপডেট আছে নাকি এটা? আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। আপনাদের সবাইকে thank you for your service. We have 4 doctors here, and this is probably the most women we had in the program for some time. Yeah. So again, congratulations. আসলে আপডেট বলতে তেমন কোনো আপডেট not really that has changed significantly over the last couple of days. I mean, based on some of these questions are based on some of the questions that we get in our offices and so on and so forth. So unemployment is always a big issue right now, right? So about 15% of the people is in the United States unemployed. So out of that, অনেক মানুষ আপনারা মনে করেন যে কাজও যাচ্ছে না. So that's one issue, that because of the PUA of 600, even though they are being called to the workplace, either they're scared or they're already getting maybe more money than তারা usually পায়, এর জন্য ওনারা যেতেছে না. That's one of the reason spiked একটু বেশি. Most of the people unemployed, hospitality industry, that actually beshi unemployed এখন হইছে আর কি। আচ্ছা, so a lot of people, and some of the questions I actually had just scanned through some of the comments here. একটা question আসছে যে আমার কাজের জায়গা থেকে they're threatening that they're going to call the unemployment or they're going to stop the unemployment. So technically আসলে মানে আপনি যদি ভয় পান, so because of the pandemic package, the CARES package, it is much broader. So আপনার employer technically আপনাকে threat দিতে পারবে না যে আপনি কাজে আসতে হবে, না হলে ওরা unemployment বন্ধ করে দিবে. Unemployment they can technically বন্ধ করতে পারে, যেটা করতে পারে আপনাদেরকে ফায়ার করতে পারে বা এরকম সিচুয়েশন হতে পারে। সো আনএমপ্লয়মেন্ট আপনার বন্ধ থাকবে না, আপনি আপনার এমপ্লয়ারদের সাথে হয়তো বা নেগোসিয়েশন আসতে পারেন যে আমার শারীরিক সমস্যা কোভিড এর কারণে আমি যে কোনো ভাবে যাইতে পারতেছি না। সো দ্যাটস দ্য আনসার ফর দ্যাট। আর আনএমপ্লয়মেন্টের অনেকগুলো কল আসতেছে, মনে করেন যারা যে আমরা আনএমপ্লয়মেন্ট করছি কিন্তু 1 সপ্তাহ পাইছি, 2 সপ্তাহ পাইছি, তারপর আবার পাচ্ছি না, 600 টাকা এটা পাচ্ছি না। সো দেয়ার কুড বি লট অফ রিজনস ফর দ্যাট। ওয়ান অফ দ্য বিগ রিজনস আমরা দেখতে পাচ্ছি যে অনেকে যারা এই যে যখন সার্টিফাই করে এভরি উইক ফর দ্য আনএমপ্লয়মেন্ট, a lot of people are not reading the questions properly, just yes no করে দিচ্ছে। So you have to read the questions very properly. One of the questions could be, are you eligible to work? Are you well to go to work? If you say no, then they will have to reassess and maybe even cancel it. যদি আপনি eligible থাকেন, স্বাস্থ্য ভালো থাকে, আপনি কাজে যাবেন না, so that could actually turn it off. So you got to read those questions very carefully and answer those questions properly.
তারপর আরেকটা ইস্যু আছে, ডকুমেন্ট চাইতেছে আপনার কাছে, আপনি 1099 পাঠান অথবা আপনার এভিডেন্স অফ ইওর আইডেন্টিটি পাঠান। এটা যদি আপনি লেট করেন, ডিলে করেন, তাহলে কিন্তু আপনার আনএমপ্লয়মেন্টটা ডিলে হয়ে যাবে। সো দিস ইজ another reason is being delayed. অনেক সময় যারা ছোট ফর্ম, স্মল ফর্ম ফিল আপ করছেন ইন লাস্ট 6 weeks, they are being asked to fill out the larger form now. সো এইটাও আপনি আনএমপ্লয়মেন্টের এখানে গিয়ে মেসেজ বক্সে যদি আপনি দেখেন অথবা ইমেলে দেখেন, তাহলে এইটা আপনি ফিল আউট করে তারপর ওদেরকে দিতে হবে, নাইলে আবার এটা স্টপ করে দিবে। সো জাস্ট বি মাইন্ডফুল অফ দ্যাট। এখন পিপিপি লোনে চলে আসি। সো আপনারা জানেন যে কেয়ারস প্যাকেজে পিপিপি লোন আর পিপিপি লোন এন্ড ইআইডিএল, ইকোনমিক ডিজাস্টার লোন, দুইটাই ছিল। ইআইডিএলটা এখন শুধুই এগ্রিকালচার ইন্ডাস্ট্রির জন্য বরাদ্দ আছে। বাকি যারা অ্যাপ্লাই করতে পারবেন, they may allow it, but now they're sending a reject email back, which is happening for last couple of days. So আপনি হয়তোবা আপনি এখন অ্যাকচুয়ালি এলিজিবল না টেকনিক্যালি। আপনি যদি অ্যাপ্লাই করতে চান, পরে দেখতে পারেন দিস ইজ এ ভেরি simple form in sba.gov, EIDL, কিন্তু এখন কিন্তু এটা শুধু এগ্রিকালচার বিজনেসের জন্য এখন বরাদ্দ আছে। PPP loan only 60% has been disbursed over last about 2 weeks. এখনো 40% কিন্তু বাকি আছে এখন। So the good news is আপনার যে the second package, যে $300 billion second package, বেশিরভাগ small companies এটা পাইছে। So which is a very good news, because that means that a lot of smaller banks, smaller institutions like PayPal, Square, they were able to disburse a lot of this money. So এটা টাকাটা পাইছে। So 40% is the reason 40% is still remaining, because a lot of these people are not qualified to apply because they don't have W-2s and so on and so forth. So that's something for your account, for the business owners, that's for your accountants to you can discuss with them and see how you can apply and still qualify for them. But PPP loan কিন্তু এখন available আছে। যারা আপনারা মনে করতেছেন এটা পাবেন না বা whatever reason apply করেন না, just apply for it. যারা self employed person এবং যারা আনএমপ্লয়মেন্ট পাইতেছেন না বা অ্যাপ্লাই করেন না, এখনো কাজ করতেছেন, they are eligible for PPP loan. তো আপনি যদি উবার ড্রাইভার হন, ফুড কার্ট হন, আপনি যদি এখনো কাজ করতেছেন এবং আনএমপ্লয়মেন্ট আপনি নিচ্ছেন না, তাহলে কিন্তু আপনি পিপিপি লোনটা অ্যাপ্লাই করে এটা অ্যাডভান্টেজটা আপনি নিতে পারবেন। সো দিস ইজ very important. Third and last thing is tax returns. অনেক সময় আমরা ভুলে যাচ্ছি যে tax returns deadline. So tax returns deadline again is extended to July 15th. So আপনারা যারা মনে করতেছেন যে a lot of people who has to pay out of pocket, অনেকে লাস্টের জন্য অপেক্ষা করে, আপনি চাইলে কিন্তু এখনো করতে পারবেন। So your due date is still going to be 7/15, July 15. থ্যাংক ইউ। একজন জাস্ট একটা প্রশ্ন যদি 30 সেকেন্ডে বলেন আপনি। আমি 1 মাস হতে আনএমপ্লয়মেন্ট পাচ্ছি, কিন্তু হঠাৎ করে আমার কাজের জায়গা থেকে ইমেল আসছে কাজে যাওয়ার জন্য, আমি সেফটির জন্য কাজে যেতে চাচ্ছি না, এখন তারা বলছে কাজে না গেলে আনএমপ্লয়মেন্ট স্টপ করে দেবে, আমি না গেলে কি হবে? আচ্ছা, আমি এটা একটু আগে অ্যাড্রেস করছি। সো তাহলে এটা আপনি অ্যাড্রেস করে ফেলছেন? জি। ওকে, সো প্লিজ স্টে উইথ আস। ডক্টর জিয়াউদ্দিন, দুইটা প্রশ্ন এসেছে। একজন প্রশ্ন করেছেন যে একটা চিকিৎসা বিষয় প্রশ্ন, যে I have one question. I feel weakness one of my elbow and wrist. It is my primary doctor told me to over phone to contact emergency to any hospital, but I am afraid to go to hospital. What is the suggestion? So এখন এই উইকনেসটা ডিটেইলস জানতে হবে, বিকজ উইকনেসটা এলবো এবং রিস্টে মানে এক হ্যান্ডে শোল্ডার থেকে কিনা কতটুকু উইকনেস, এটা হট করে আসলো কিনা, আর্টারিয়াল সার্কুলেশন কি আছে, তো না জেনে বোঝা যাবে না যে এটা কোনো মাসেল উইকনেস, না এটা কোনো স্ট্রোক থেকে হচ্ছে, না এটা কোনো, তো এই জন্য আমার মনে হয় হাসপাতালে না গেলেও অ্যাসিস ডাক্তারের অফিসে অনেকে রোগী দেখছে, ওখানে গিয়ে চেক করাটা দরকার। ওকে, হাবিবুর রহমান জানতে চাচ্ছেন, my wife has little back pain, sometimes it works and she feels fever. What medicine does she take or any other suggestion? Please let me know. ফিভার থাকে আর ব্যাক পেইন, ব্যাক পেইনটা একদম মিডল অফ দ্য ব্যাক না সাইড অফ দ্য ব্যাক, তো ফিভার থাকলে আমাদের কতদিন থেকে ফিভার আছে, ইউজুয়ালি ব্যাক পেইন ফিভার অনেক সময় কিডনি ইনফেকশন হতে পারে, ইউরিনেটরি ইনফেকশন হলে ব্যাক পেইন ফিভার হয়, চিল হয়, ওটার জন্য ইউরিন টেস্ট করতে হয়। আর এখন ফিভার হলে আবার আমাদের কোভিড এর জন্য সবাই চিন্তা ভাবনা ভয় পান, তো সেটাও চিন্তা করতে হবে। তবে মোস্ট অফ দ্য কমন ফিভার এবং ব্যাক পেইন হচ্ছে কিডনি ইনফেকশনের জন্য, তো সেটা হলে অ্যান্টিবায়োটিক খেলে কমে যাবে, তবে ডাক্তারের কাছে টেলিফোন করে পরামর্শ নিয়ে এবং টেস্ট করার দরকার।
থ্যাংক ইউ সো মাচ ডক্টর জিয়াউদ্দিন। ডক্টর জিয়াউদ্দিন, আপনার মুখ থেকে শুনতে চাই মালিহার ক্যারেক্টার, কিভাবে মালিহা ইন্সপায়ার্ড হলো। আপনার কাছ থেকে শুনতে চাই নাওশিনের ব্যাপার, আপনার কাছ থেকে শুনতে চাই আমাদের নাহরিনের ব্যাপার, হাউ দে আর ইন্সপায়ার্ড, এন্ড এজ এ পারসন এরা কেমন? As a person, they are wonderful, very kind. যে আমি মালিহা লজ্জা পাই, কিন্তু মালিহা যখন যেহেতু সে ফেলো, সে যখন ওই চেকটা পেলো, ওই পুরো চেকটা সে $1200 চেক সে দিয়ে দিল ফুড ব্যাংকে ফিলাডেলফিয়া। ভেরি গুড, কংগ্রেচুলেশন। তারা যেন এইভাবে থাকে। নৌশিনও ভেরি কাইন্ড, সে বাংলাদেশে গিয়েছে। নাহরিন তো অনেকদিন থেকে বাংলাদেশে যাচ্ছে এবং সে পুরো মাসটাই ওখানে স্পেন্ড করছে। গত এই বছরই সে প্রায় 8 জন ইউনিভার্সিটি পেনসিলভেনিয়া প্রফেসরদেরকে নিয়ে গিয়ে ট্রেনিং দিয়ে আসছে। তো এরা সবাই খুব ডেডিকেটেড এবং ভেরি সুইট, এবং আমি মনে করি যে ডাক্তারদের যেটা হওয়া দরকার কাইন্ডনেস, সেটা এবং পেশেন্স। রোগী অনেক বদল করবে, তারা যেন পেশেন্স থাকে, রোগীর উপরে আপসেট না হয়। তো এগুলো আমি মনে করি ইম্পর্টেন্ট। আর আমি মনে করি যেটা ওরা কেন ডাক্তার হলো, তো আমাদের ফ্যামিলিতে যেটা আমার বাবা, যেটা আগেই বলছিলাম, উনার ইনফ্লুয়েন্সটা খুব বেশি। উনি যদিও মারা গেছেন মাত্র 51 ইয়ার্স ওল্ড, বাট উনার ডেথটা এবং উনি মারা যাওয়ার পর উনার নামে একটা হাসপাতাল হয়েছে, শামসুদ্দিন হাসপাতাল, যেটা সিলেটে করোনা ভাইরাসের সেন্টার, শহীদ মিনারের ওখানে। এগুলো তারা ছোটবেলা থেকে তারা মনে করছে যে দাদা ভাই বা নানা ভাই এই যে একটা স্যাক্রিফাইস, সবসময় এটাকে নিয়ে পেইন হয়েছে তাদের, কিন্তু দে টেকস প্রাইড ইন ইট। আমার মনে হয় এটা ইন্সপিরেশন। আমি কোনোদিন আমার মেয়েদেরকে বলি নাই ডাক্তার হবে কিনা, তোমরা যা চেতে চাও সেটা হোক। তো সেইভাবে আমি মনে করি যে এটা এইভাবে তাদের কাছ থেকে আসছে। মালিহা, নাওশিন এন্ড নাহরিন, এদের মধ্যে রাগ কার বেশি? রাগ সবচেয়ে বেশি, রাগ তো সবারই থাকবে, কিছুটা রাগ থাকতে দরকার, এটা মাপতে হবে আর কি। আচ্ছা আচ্ছা। Maliha, how is your father? What is the annoying character of him? I don't know যদি আমি annoying বলবো, I would say আমাদের ছোট থাকতে until now he has been the professor of the house since birth. Professor of the house. Yes. There has never been a day without a challenging question to try and have us expand our knowledge. If there's something we don't know, you can see behind him that all of those books, if there was anything we didn't know, he would tell us to find it out ourselves. And I think that while it was annoying as a child, it has definitely helped us become inquisitive adults and who we are. Naushin, how your uncle inspired you? I mean, he is just a wonderful physician, and you know, as the niece, it's always fun to go to Mama's house and you know, do all the fun things. So I think it's just seeing him growing up, and then you know, seeing my cousins and everything in the house is just a really good experience. So no annoying things there. And Nahreen. So I think I would be remiss if I didn't also mention our mother and our pupu and all the other doctors in the family as well, who were also very inspiring. For Maliha and I, we grew up in a household of 2 doctors. Ma baba to duijoni doctor. Amra je experience amra pailam choto kale oder sate kaje jetam. We would go to their workplace and we would see the effect they would have on their patients. Ammu especially has many Bangladeshi patients are a relationship to amra onek bochor theke dekhchi, and that effect on other people, that was very inspiring at a young age for me especially, that all of their patients going to Abu's dialysis clinic and all of his patients that were always so happy to see him, and oy relationship ta kintu khubi personally amra upfront dekhte parchi, and that was a very inspiring thing to have both parents show us that. So that's the most eye-opening experience for me, and I think that's the biggest influence for me, as well as of course Dada Bhai. Thank you so much. And Dr. Ziauddin, আপনি জানেন যে এখানে আমাদের
পরিবার তো সবারই আছে, আপনি আমাদের এইরকম যারা ইয়াং, যারা ঘরে ঘরে আছে, তাদের ফাদারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? How they could be a good father like you? আসলে সব বাবারাই ভালো বাবা হতে চান। আমরা বিদেশে আসার পরে আমাদের উপর অনেক প্রেশার থাকে, নতুন একটা দেশ, চাকরি, কালচার চেঞ্জ, অসুবিধা হয়। তো আমি যেটা মনে করি যে চিলড্রেনরা যতই ডিফিকাল্ট হতে যাক না কেন, তারা যদি বুঝতে পারে যে তাদের মা বাবারা তাদেরকে প্রাণ থেকে ভালোবাসে, তাদের জন্য এটা হলেই কিন্তু অনেক জিনিস সোজা হয়ে যায়। আর আমি আজকে যে অপরচুনিটি তাহের যেটা করেছেন, এই ইয়াং জেনারেশনকে আনতে পেরেছেন, তারা ইংরেজিতে কথা বলবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে আমাদের অনেক ইয়াং জেনারেশন এই টাইম টিভির মতো একটা ভেরি স্পেশাল টিভি তারা এত কষ্ট করে করছেন, কোটি মানুষ দেখছে, সেখানে একটা গ্রুপ মিসিং, সেটা হচ্ছে ইয়াং জেনারেশন, যারা আমাদের ফিউচার। তো আমাদের ফিউচারকে আনার জন্য এই আজকে যাদেরকে আমরা নিয়ে আসলাম, তাদের মতো ডিফারেন্ট স্পেশালিটি অনেক ডাক্তার নিউ ইয়র্কে আছে, আমাদের বন্ধু বান্ধবের ছেলেমেয়েরা, তাদেরকে যদি আমরা আনি, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করি, তখন দেখা যাবে টাইম টিভির অডিয়েন্সের মধ্যে অনেক ইয়াং জেনারেশন আসছে, ডাক্তার, বিজনেস সাকসেসফুল বিজনেস পিপল, ইঞ্জিনিয়ার, আর্টিস্ট, অনেক ধরনের আমাদের চিলড্রেনরা প্রজন্মরা আছে। তাদেরকে যদি আমরা আনি, আমরা তাদের কাছ থেকে শিখতে পারবো, আর তারাও দেখবে যে তারা অ্যাকসেপ্টেড, তাদেরকে আমরা ইনভাইট করতেছি, আমাদের যে ধারাবাহিকতা তাতে আমরা টানছি। তো আমি মনে করি আজকের এদের এক্সপিরিয়েন্স শোনা ছাড়াও এরকম একটা উদ্যোগ যদি আমরা নিতে পারি, আমি সাহায্য করব, আমি অনেককে চিনি, তো আমরা করলে আমাদের জন্য লাভ হবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর জিয়াউদ্দিন। জনাব নাজমুল হাসান, what is your conclusion? Amazing. I am very much amazed. এবং যেটা জিয়া ভাই বললো, it should be a new opportunity for young people to get engaged to this television. এবং আমার মনে হয় যে it will change the dynamics of the whole TV watching. Thank you so much. Abdul Wahid Chaudhry Zakir, do you have any conclusionary remark for 1 minute? I don't want to steal the thunder over here, but you know, we're very proud of you guys. I don't know you guys personally, but inshallah one day we'll get to meet. Definitely inspiration for everyone, and keep it up. I think you guys should be more involved with the community, so that way more people would be more exposed that a lot of these things possible, and you can have fun and do a lot more than what some of us doing. So thank you so much. Maliha, can you just say a final remark, 30 seconds, to the community? Oh, yeah. First, thank you very much for having us all here. I am very proud to be part of this community and be able to speak to everybody directly. Very proud of my heritage, and I always hope to give back in any way that I can. So I'm glad to be able to do it here. Thank you. Nasreen? Thank you so much for this opportunity. It was, really great to speak about what's been going on and to remember that, all of this is going on, but we're all in this together. And you're right, it's very important to come together as a community. And I'm glad that we were able to do this tonight. And Nahreen, how we can help the community, because you are Bangladeshi blood, and আমাদের community যারা তারা মনে করে যে they have right to get the service from you guys. Yes. You are the ambassador of our community. So I'll give a few examples. One is I'm involved with a group who has a hotline that started in New York. I think one of the members of the group, it's called COVID Bash. Yes. Was on, and he's a regular guest of ours. That's right. Dr. Raihan was on. So that's I'm giving my services for that, and that's something where Bangladeshis can call in and ask their questions in Bangla, and we can help triage them, who needs to go to the hospital, who we can answer questions for. So that's one way that those of us that can provide a service to our Bangladeshi community. I think the other thing I really want to focus on is I think mental health is an incredibly important part of this entire pandemic. And the mental health of our community is incredibly important, because as we're seeing, there is a very big disparity
in this with this disease. And what we're seeing are persons of color are being affected much more, and that includes our Bangladeshi colleagues and community, especially in New York. I trained in New York City, and I'm still in touch with all of my physician friends there. Many of their patients in the ICUs are Bangladeshi. And why is that? Maybe that's because social distancing is very challenging when our community is living in several family members and maybe a 1 or 2 bedroom household. And if one person gets sick, it's very hard to prevent everybody else from getting sick. And recognizing these challenges, I think that's the best way for us to help our community, is to understand the differences and the challenges that we face and try and really provide the support for that. And the mental health support, I think, is a really big one too, because we're really, everybody is being affected by this in many ways, and especially that being one of them. Thank you. Maliha, আমি আপনাকে just 1 minute সময় দেব, because there is a lot of young people they are watching and their parents. কেউ যদি আপনার মতো ডাক্তার হতে চায়, if someone would like to follow your footsteps to be a doctor, serve the community, what would be your suggestion? Just 40 seconds or 50 seconds. Yeah, sure. So I hope I don't date myself here, because I know things are different now than when I entered into medical school. But I know that one of the biggest things is to prepare yourself, not just academically, but from a personal standpoint. This is a long road. It does not end after medical school or residency. It is definitely a lifelong commitment that you make. So when making a decision like this, you definitely have to keep in mind that this will be a long road, and sometimes not always, doesn't always feel like you're making a difference, but it's very important to keep in mind throughout the whole process that all of your hard work is really what matters. So making sure with your studies, if you're in school, in high school now or in college, setting a goal and keeping focused on that is going to be one of the most important things. It's difficult with such a long road ahead of you, but it's always worth it, I think. And reaching out to mentors in your community. If you have anyone in your family or any family friends that you know who are in the medical field, I think reaching out to them to get advice on how to enter into it early on, before college or anything like that, is also important. Thank you so much. Thank you নওশিন আপনাকে, thank you মালিহা আপনাকে, এবং thank you নাওরিন আপনাকে। আপনাদেরকে মাঝে মধ্যে আমরা আবার আমাদের সাথে ইনভাইট করব, if you have time, ইনশাআল্লাহ। ডক্টর জিয়াউদ্দিন আপনাকে অশেষ ধন্যবাদ, আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকির আপনাকে অশেষ ধন্যবাদ, এবং নাজমুল হাসান আপনাকে অশেষ ধন্যবাদ। Thank you so much. দর্শক, আজকে পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।